আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি আমি তানভীর সরকার। লেখনীতে কাফাচান্নাস কবিতা, পর্ব সংখ্যা 85 ও 86। আগে একটা কথা বলে রাখি, আমি কিছুদিন 2-1 দিন আগে হয়তো 85 নম্বর পর্ব দিয়েছিলাম, কারণ লেখিকা ওইটা দিয়েছিল। পরে আবার দেখি ওইটা ডিলিট করে আবার নতুন পর্ব লিখে পরের দিন দিছে। এখন আমি সেইটাই বলছি আর কি। ওই পর্বটা এখন আমি কাটবো কিভাবে, ওটা ওইভাবেই থাক, আপনারা স্কিপ করে যাবেন। তেজ দেখাস, তামিম সরকারকে তেজ দেখাস, অনেক সহ্য করেছি তোকে, বের হ আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় সুহা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে। মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেইভাবে, কোনো প্রকার কোনো অভিযোগ ছাড়া বাড়ির বাইরে চলে আসে সুহা। ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে, কিন্তু না, তামিম তাকে আটকায়নি। রাত তখন 1টার কাছাকাছি। চুপচাপ জানাশোনা রাস্তায় হাঁটছে সুহা। হাতে কোনো টাকা নেই, যাওয়ার কোনো জায়গা নেই, আপন বলতে কেউ নেই। কোথায় যাবে সে? তার দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটছে। আল্লাহর দুনিয়া বিশাল বড়, হয়তো তার জন্য কোথাও না কোথাও একটু আশ্রয় রাখা আছে। পেটে ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ, এভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছে সে। চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে, কোনো মানুষের নিঃশ্বাসের আওয়াজ অবধি পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সুভা লক্ষ্য করে বাতাসের ধ্বনি ভেদ করে প্রায় 5-6টা গাড়ি এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ায়। একসাথে এতগুলো কাস্টমাইজ করা ব্ল্যাক কার দেখে সুভা বুঝেছে এগুলো কার গাড়ি, সরকারের সেলের বডিগার্ডগুলো গাড়ি এগুলো, সেটা সুভা দেখে বুঝতে পেরেছে। মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি করে নেমে আসতে থাকে, হাতে তার গোল্ডেন চাপাতি। এতদিন পর কি নিজের বউকে ফোন করার জন্য তামিম সরকার তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে? সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তামিম তার সামনে এসে দাঁড়ায়। চল ভাই চল। তামিমের কোনো কথার উত্তর দেয় না সুভা। একটু আগে সে নিজের মুখে বের হতে বলেছে, এখন কেন সুভা যাবে তার সাথে? কি হলো? কথা কানে চায় না, গাড়িতে ওঠ। সুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তামিম সুভার ঘাড়ে চেপে ধরে তার গোল্ডেন চাপাতিটা সুভার গলায় ধরে। তেজ দেখাস, আমাকে তেজ দেখাস? তোর বয়সে থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের সেমনি আমাকে তেজ দেখাস? মেরে লাশ গায়েব করে ফেলবো। তামিম চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে আর সুভার উপরে। সুভাও তামিমের মতো তেরামি করেই রইল, কোনো কথার উত্তর দেয় না তার। কিরে কথা বল, কথা আছে। অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। সুভার বেলায় ঠিক তেমনটাই হলো। তামিমের কথা সে এতটাই আঘাত পেয়েছে যে মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আর অন্যদিকে তামিমের রাগে পারদ ফেটে পড়তে থাকে। তামিম সুভার বাহু ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে। সুভা নিজের হাত ছাড়ানো আপনার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিমের রীতিমতো তাকে টেনেই গাড়িতে তোলে, নিজের কোলে শক্ত করে ধরে রাখে তাকে। সুভা কয়েকবার ওঠার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। এক পর্যায়ে চুপচাপ বসে থাকে তামিমের কোলে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিম সুভার মুখে কোনো কথা নেই। বেশ অনেকটা সময় লাগে সরকার বাড়ি পৌঁছাতে। তামিম সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে সরকার বাড়ির ভেতরে আসতে থাকে। সুভাও চুপচাপ থাকে। তামিম সুভাকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায়। দরজা লক করে সুভা খাটে বসে। তামিমও তার পাশে এসে বসে। সুভার দৃষ্টি এখন আর নিচে। আমি কিন্তু রাগ কন্ট্রোল করার লোক না সকাল। সুভা উঠে দাঁড়ায় আর তামিমের দিকে তাকায়। চোখ বেয়ে অজস্র অশ্রু বেয়ে চলেছে তার। বাড়ি থেকে চলে যেতে বলেছেন, গেছিলাম, আবার কেন আনলেন? অপমান করার জন্য? এখনো মন ভরে নেই অপমান করে? এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি? তামিম উঠে সুভার মুখ বরাবর দাঁড়ায় আর খুব জোরে সুভার গাল বরাবর আবার চড় বসে দেয়। ফ্লোরে ছিটকে পড়ে সুভা। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সে। গালে হাত দিয়ে তামিমের দিকে দেখে। আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার, থাকবো না আমি আপনার সাথে, তালাক দিব আপনাকে। পুরো কথাটি শেষ করার আগে ফুলদানি নিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারে তামিম। প্রচণ্ড রাগে হাঁপাতে থাকে সে। এই জন্মে তালাক পাবে না। কথাটি বলে রুম থেকে হনহনিয়ে বের হয়ে পড়ে তামিম। আর অপরদিকে কানে ভেঙে পড়ে সুভা। হাঁটুমুড়ি দিয়ে কাঁদতে থাকে সে। একসময় মাথায় কারো হাত অনুভব করার উপরে তাকায় সুভা। মা আয়েশা সরকারকে জড়িয়ে ধরে সুভা। আয়েশা সরকার সুভার মাথায় হাত বুলাতে থাকে। আমার ছেলেটা ভালোবাসার কাঙাল রে মা, এমন ছিল না, জানিসই তো পরিস্থিতি আমরা ওকে এমন করে তুলেছে। না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নেবে বল? আয়েশা সরকারের কথায় সুভা তার দিকে তাকায়। গিটারের থেকে অস্ত্র, কোনো কিছু মাথায় ঢোকে না তার। আয়েশা সরকার উঠে দাঁড়ায় আর সুভা দিকে তাকে বলতে শুরু করে, আজ থেকে 11 বছর আগের কথা।
26 জানুয়ারি 2014 সাল তামিমের আবার নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই থেকে যখন সে একদম ঠান্ডা প্রকৃতির মানুষ হয়ে যায়, তখন আমরা জন্য সে নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই নির্বাচনে দাঁড়িয়েছে আর জয়ী হবে না, এটা তো দূর স্বপ্ন। হলেও তার সংসদে 350টি আসনের মধ্যে একতাই বল বিপুল ভোটে ভোট পান আর প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তানভীর সরকারকে। সেদিন আমরা সবাই খুব খুশি ছিলাম। তামিমের আবার প্রধানমন্ত্রী হয়েছে, দেশ চালাবে। আমার ছেলে তামিম তাসকিনও খুব খুশি হয়। তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির ছেলে। 17 বছরে অনেক বুদ্ধিমান ছিল তামিম। সারাক্ষণ গিটার নিয়ে থাকতো, ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে। তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর। আর আমার ছোট ছেলে ছিল তাসকিন, সে ছিল ভাই ভক্ত, বড় ভাইয়ের আচার আচরণ সব অনুকরণ করত। সে সবসময় চাইতো তামিমের মতো হবে। তামিম সারাক্ষণ তার ভাইকে সাথে নিয়ে থাকতো। যেন নির্বাচনের পর 27 জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময়। সকাল 11টায় তার শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। তামিম, আমি আর তাসকিন ঠিক করে সেদিন আমরা এতিমখানায় খাওয়াবো। তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানায় আসে বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যাবে। তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে, আর আমরা 3জন এতিমখানার উদ্দেশ্যে। সবকিছু ঠিকই চলছিল, বাচ্চাদের খাওয়ার সবকিছু আমি নিজে দেখতে লাগলাম। কোফা শামসু বাবা ছিল তখন এতিমখানার দায়িত্বে। গরু থেকে শুরু করে সবকিছুই কাটতো। তামিম তাসকিন চলে যায় সোজা সেখানে গরু কাটা দেখবে বলে। আমিও তাদের বাধা দিই, বাচ্চার সাথে থাকলে তাদেরও মন মানসিকতা পরিবর্তন হবে। আমিও চলে যাই তাদের সাথে। যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল তখন বিকট আওয়াজ আসে বাইরে থেকে। 2-3 জন বাইরে চলে যায় কি হয়েছে দেখার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পর আর কেউ আসেনি। শামসুর বাবাও চলে যায়, তারপর সেও আসেনি। আমি তামিম তাসকিন কিছুক্ষণ অপেক্ষা করে যখনই বাইরে যেতে চাই তখনই দেখি 12-13 জন হেঁটে আমাদের সামনে আসছে। তারা এসে আমাকে সালাম জানায়, আমি উত্তর দিই। তখন বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছিল আমাদের সাথে। তারপর আমাদের কিছু লোক ভেতরে আসে। তারা আসতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বহিরাগত লোকেরা। প্রচণ্ড মারামারি হতে থাকে। আমি তামিম আর তাসকিনদের নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু চারপাশে এত লোক ভরে ছিল যে কোনো দিক দিয়ে বের হবা বুঝতে পারিনি। এক এক করে আমাদের সমস্ত লোকগুলো মেরে ফেলা হয়। তখন বাকি ছিলাম শুধু আমরা। লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে আর আমরা ভয়ে বাড়তে থাকি। তামিম তাসকিনকে কীভাবে বাঁচাবো? তারা আমাদের ঘিরে ফেলার পর দেখি পেছন থেকে আরও 7 জন আসছে, বিরোধী দলের নেতা, তার কয়েকজন লোক, থানার ওসি। তাদের দেখা মাত্র বুঝছে আজকে আর শেষ রক্ষা হবে না আমাদের। আমি তাদের হাতে পায়ে ধরে প্রচণ্ড মিনতি করতে থাকি আমাকে মেরে ফেললেও আমার ছেলে দুটোকে যেন ছেড়ে দেয়, কিন্তু না, তারা সেটা করেনি। আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয়। বাকি কথাটুকু শেষ করার মতো সাহস পায় না আয়েশা সরকার। নিজের মুখ দিয়ে অসম্মানের কথা কীভাবে স্বীকার করবে সে? সুভাও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র একজন নবজাতক শিশু হয়। তানভীর সরকারের কথা কানে ভেসে আসতে দরজার দিকে তাকায় সুভা। আয়েশা সরকার, তানভীর সরকার এসে আয়েশা সরকার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর তাকে বিছানায় বসে, গ্লাস ভর্তি পানি নিয়ে নিজের হাতে খাওয়ায় তাকে। তারপর আয়েশা সরকারের কান্না থামে না। পুরনো ঘাসকে আবারও সচ্ছল হলো তার। আমার আয়েশার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ারগুলো, তাকে অসম্মান করার লোকে। কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কীভাবে দেখবে সন্তানরা? সেই মাংস কাটার জায়গা থেকে একটা চাপাতি তুলে নেয় তামিম। সে তার গোল্ডেন চাপাতি এখন। সেই চাপাতি দিয়ে এক এক করে সকলকে মারতে থাকে তামিম। কিন্তু তামিম ছিল একা, আর ওরা অনেকজন। আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা। তাসকিন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। আলাউদ্দিন শেখ একটা বড় ছুরি নিয়ে তামিমকে মারার উদ্দেশ্যে, কিন্তু তামিমের পিঠে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাসকিন এসে দাঁড়ায় ভাইকে বাঁচানোর জন্য। পুরো ছুরিটা আমার তাসকিনের পেটে ঢুকে যায়। তামিম নিজের হাতে চাপাতি ফেলে দেয়, ভাইকে ধরে ফেলে, তাকে কোলে তুলে নেয়। যদিও ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা, কিন্তু জানোয়ারগুলো আমার ছেলেকে বাঁচতে দেয়নি। ধাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে। ছিটকে পড়ে তাসকিন মাটিতে। তামিম তাদের পায়ে ধরে, কিন্তু কোনো লাভ হয়নি। কয়েকজন তামিমকে ধরে রাখে আর কয়েকজন আয়েশাকে। তানভীর সরকার নিজের পুরো কথাটি শেষ করতে পারেন না। মোচড় দিয়ে ওঠে তার বুক। আয়েশা সরকার সুভা দিকে তাকায়। আমাকে আর তামিমকে ধরে রাখা হয়, আর আমাদের চোখের সামনে আমার ছেলেটা দুই টুকরো করা হয়। কত ছটফট করলো ছেলেটা।
আমি আর তামিম কত চেঁচালাম, কেউ আসলো না জানো। আমার ছেলেটা কত কষ্ট পেলে মরলো, তারপরও তাদের টার্গেট হয়ে আমি। জানারগুলো আসতে থেকে আমার দিকে দুজনে হাতে ধরে রেখেছিল, কিছু করতে পারছিলাম না। তামিম বারবার বলছিল আমার আম্মাকে ধরো না, আমাকে মারা দরকার হয়, কিন্তু তাদের পাষণ্ড হাসি বলে দিচ্ছিল ছেলের সামনে মায়ের ইজ্জত যাওয়ার কথা। আমার খুব কাছে আসতে একটা ইট আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগে, চোখ ধরে বসে পড়ে সে। দূর থেকে সাকিব তার চোখের এই অবস্থা করে, ছোটবেলা থেকে সাকিবের হাতে নিশানা একদম পাক্কা। তারপর তার পিছু পিছু মাহির, রফিক, মানিক, মফিজ বের হয়ে আসে। মাহির ইশারা করতে দুজন চাপাতি নিয়ে আমাদের কাছে আসতে, আর তিনজন তামকে বাঁচাতে চায়, কিন্তু বড় বড় লোকেদের সাথে তারা পাঁচজন ঠিকভাবে পেরে উঠছিল না। ঠিক তখনই শামসু আসে, তার বাবার সাথে থেকে থেকে কাটাকাটিতে দক্ষ হয়ে যায়। তার দক্ষ হাতে কয়েকজনকে কোপ মারে, তারপর বাকি বাচ্চারাও চলে আসে। সেই যাত্রায় আমি বেঁচে গেল, তামিম বাঁচতে পারিনি। তাকে ধরে নিয়ে যাই ওসি, আর আমি আমার তাসকিনের কাটা লাশ নিয়ে হসপিটালে যাই, যাতে কোনো জাদু হয়। কিন্তু ছেলেটা তো সেখানেই মারা যায়। এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের। এত কিছু হয়ে গেল অথচ সে জানল না। খোঁজ নিতে জানতে পারি তামিমের বাপ হসপিটালে, বোম ব্লাস্ট হয় তার গাড়িতে। ভাগ্য ভালো সে বেঁচে আছে, কিন্তু অবস্থা করুন। একদিকে স্বামীর মৃত্যুর সাথে লড়াই করছে, অন্যদিকে একটা ছেলের মৃত্যু। বড় ছেলের কোনো খোঁজ নেই। আমি পাগল হয়ে গেছিলাম। সব থেকে খারাপ ভাগ্য ছিল আব্বার বাড়িতে চলে যাই আমি, সেটাই ছিল আমার শেষ আশ্রয়। আব্বা আর চাচারা মিলে আমার তাসকিনকে মাটি দেওয়ার ব্যবস্থা করে পোড়াবাড়ির ভেতরে আমার তাসকিনকে মাটি দেওয়া হয়। কোনো কবরস্থানের জায়গা পায়নি ছেলেটা, অর্ধেক লাশ ছিল তাই। তাসকিনের মাথা খুঁজে পায়নি, হসপিটাল থেকে সরানো হয়, কিন্তু আমার আব্বার দাপটে অর্ধেক লাশ নিয়ে এসে মাটি দিই। তখনও জানতাম না আমার তামিম কোথায়। খুঁজতে বের হলাম, কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয় আমার আব্বাকে মেরে ফেলা হয়, আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। যাওয়ার সব রাস্তা শেষ হয় আমার। কি করব কিছু বুঝতে পারছিলাম, কিন্তু অবাক করার বিষয় ছিল কোনো মিডিয়া এটা কভার করে নাই। তখন বুঝলাম কত বড় হাত এটার পেছনে। জোর ঝামুর লোকটা, সবই পাহাড়ের খেলা। আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকি। তারপর 2 দিন পরই খবর আসে তাকে আশিনগরের থানাতে নেওয়া হয়েছে। আমি সেখানে ছুটে যাই। থানা যাওয়ার পর তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি। আমার ছেলে কি অবস্থায় আছে জানতাম না। 18 বছরের নিচে হলে তো কিশোর উন্নয়নে দেওয়া হয়, কিন্তু আমার ছেলে ছিল হাজতে। আমাকে বলা হয় ছেলেকে চাই, তাহলে সে প্রেস ব্রিফিং করে বলে দেয় তানভীর সরকার পদত্যাগ করেছে। আমি জেদ ধরি আমার ছেলেকে দেখতে দিলে আমি সব শর্ত মানব। তারা আমার জেদের কাছে হার মানে। তামিমকে 2 জন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে। আমার ছেলেটা হাঁটতে পারছিল না, দাগে ভরতেছিল পুরো মুখ। আমি ছেলের কাছে গেলাম, সে শুধু বললো আম্মা ওরা আমাকে পানি খাইতে দেয় নাই। বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমার ছেলেটা কত অত্যাচার করা হয়েছে, পানিও খেতে দেয় না। ওসিকে বললাম তাকে পানি দিতে, দিল না, এক ফোঁটা পানিও দিল না আমার ছেলেকে। আমি বিয়ের হয়ে সোজা হসপিটাল আসি। তানভীর তখন সবেমাত্র চোখ খুলেছে। 2 দিন পর চোখ খুললেও হাঁটার মতো শক্তি পাইনি। আমি শুধু তানভীরের কেবিনে চলেছি, তাকে বলে যদি বেড়ার মতো বেড়া হয়ে উঠে তারা আমার সাথে যাবে, আমার ছেলেকে ছাড়াবে, আর শপথ গ্রহণও করবে। তানভীর আমার কাঁধ ধরে উঠে দাঁড়ায়। খোঁড়াতে থানায় যায়। তানভীরকে দেখা মাত্রই তারা আমার ছেলেকে নিয়ে আসে। তামিমের মুখে কত শুকনো ছিল, এত দাগ, এত মার মেরেছিল আমার ছেলেটাকে। আমি পানি খাওয়াই ছেলেটাকে, তারপর সাথে নিয়ে আসতে চাই, কিন্তু তামিম বাধা দেয়। আরও 5 জন আছে তার সাথে, তাদেরও বের করতে বলে। তামিমের সাথে তাদেরও বের করা হয়। তারপর আমরা সোজা সংসদে চলেছে। তানভীর শপথ গ্রহণ করে, প্রধানমন্ত্রী হয় সে। কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের ধ্বংসের খেলা। সেদিন থেকে 11 জন পরপরে পাঠায়, যেটা দুর্ঘটনা বলে জানানো হয়। আয়েশা সরকাররা জোড়া নিঃশ্বাস ফেলে। শোভা চুপচাপ আয়েশা সরকারের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় শুনেছিল তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর 11 জন হওয়ার পর 13 জন নেতার লাশ পাওয়া যায়, এটাও শুনেছিল। তামিম সরকার ছিল এটার পেছনে, কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা মডেল চালিয়ে দেওয়া হয়। রাতারাতি মিডিয়াও সব খবর নষ্ট করে ফেলে।
আমি এমন এক হতভাগ্য পিতা যে নিজের সন্তানকে মাটি দিতে পারিনি, যার জন্য বড় ছেলে সন্ত্রাসী হয়ে যায়। মানুষের বাবারা তাদের ছেলের সফলতার হিসাব করে রাখে, আর আমি হিসাব করে আমার ছেলে আজকে কয়টা খুন করেছে, তারপর সেগুলো ধামাচাপা চাপা দিই। সুমা মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে সে এমন কিছু জানলো যেটা অনেক আগে তার জানা দরকার ছিল। আসলে তামিল সরকাররা কখনো নিজ থেকে খারাপ হয় না, তাদের এই সমাজে সিস্টেম ক্ষমতা থাকা জানোয়ারগুলো খারাপ বানায়। তামিমও আর 5টা ছেলের মতোই হতে পারতো, কিন্তু না, সে হলো খুনি। তারপর থেকে তামিল সরকার হয়ে যায় 8 থেকে 80 সকলের ভয়ের কারণ। বাবার সাথে ছায়ার মতো থাকে সে। আমার পোলা বহু বছর আমার কোলে মাথা রাখে না জানো, কারণ মাথা রাখলে তার তাসকিনের কথা মনে পড়তো। 2 ভাই একসাথে কোলে মাথা দিয়ে টিভি দেখতে, কিন্তু আজকে আর একজন নাই। তামিল সবসময় পোড়াবাড়িতে থাকে কেন জানো? তার ভাইকে পাহারা দিত, যেন তার মনে না হয় সে একা। আর সেখানে রঙ্গমঞ্চখানা তৈরি করে ভাইয়ের খুনিদের এক এক করে সেভাবে মারে, যেভাবে তাসকিনকে মারা হয়েছিল। তামিল রঙ্গমঞ্চখানা গোল্ডেন চাপাতি পোড়াবাড়ি 2014 সালের 27শে জানুয়ারি এক এক করে পুরো ইতিহাসে সুভাষ চোখের সামনে ভেসে ওঠে। কতটা কষ্ট পেয়েছে তামিল সরকার, আজকে ভয়ঙ্কর তামিল সরকারে পরিণত হয়েছে। তামিল সরকারের নিজ থেকে খারাপ হয় না, এই সমাজ তাদের খারাপ করে তোলে। নিকোদিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম। চোখ দুটো অসম্ভব লাল। আজকে সে আবারও সেই রাগের বশে নিজের পরিগায়ে হাত তুলেছে। সুভা যখন ফ্লোরে বসে অশ্রুসুক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল, তামিমের ভেতরটা কেঁপে উঠেছিল। 11 বছর আগে তার ভাই তার দিকে ঠিক এইভাবে তাকিয়েছিল। কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে। সে তামিম চেয়েও কিছু করতে পারেনি, কিন্তু যে চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে, পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়, কিন্তু খাদ আর কিছু স্বর্ণ মিশ্রণ করে। তামিম তাই সেই গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত। সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা। পোড়াবাড়িতে তামিম সরকার সবসময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে। মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথেও কথা বলে। তামিম তার ভাইয়ের কবরে মাঠে সে প্রতিজ্ঞা করেছিল সকালকে এক এক করে সেভাবে মারবে, যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভেতরে জঙ্গল তৈরি করে রঙ্গমঞ্চখানা। হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানার। যেদিন তামিম রঙ্গমঞ্চখানায় ঢুকে সেদিন সে মানুষ কম নয়, ওর হিসেবে বেশি পরিণত হয়। তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর। তামিম কল্পনাও করেনি সে কাউকে এতটাই ভেঙে চুরে চাইবে। আজকে সুভা যখন কাঁদছিল তামিম বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে। সুভা যখন ডিভোর্সে চাইলো তামিম পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কে সে তার পরীক্ষার ডিভোর্স দেবে? সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া। তামিল সরকার কখনো ভয় পায় না, কিন্তু আজ পেয়েছে। যখন সুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল, তখন পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল সুভাকে। যখন পেল তার আত্মায় পানি চলে আসলো। তামিম ভেবেছিল হয়তো সুভাও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে। একটা ঠান্ডা নীরবতা বেয়ে চলে পুরো পোড়াবাড়ি জুড়ে। হয়তো তামিল সরকার কষ্টের পরিমাণ অনেকটাই বেশি, তাই প্রকৃতিও আজ নিশ্চুপ। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে কি থাকা যায় না সকাল? না। সুভার না বলা কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মধ্যে প্রবেশ করলো। তারপরে তার সাথে থাকতে চায় না। আমি কি ভালোবাসা এতটাই অযোগ্য পড়ি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতো হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার কথাটির ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন, মন চাইলে যত্ন নিবেন, আমার মন চাইলে গায়ে হাত তুলবেন, এটা কেমন ভালোবাসা তামিম? সুভা নিঃশব্দে কোর্টের ভেতরে চলে যেতে থাকে, আর তামিম তার পেছনে দাঁড়িয়ে থাকে। তার পরা পা দুটো যেন অসাড় হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুভার হাত ধরে ফেলে। সকাল শোন, প্লিজ আমার কথা শোন। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? না নেই। পৃথিবীর সব থেকে খারাপ লোককেই তো একটাবার সুযোগ দেওয়া যায়, আমাকে কেন দিলে না? বলে সুভা তামিমের এক চাকটায় হাত সরিয়ে ফেলে। কয়বার সুযোগ চাই আপনার? কতবার? আমিও মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িয়ে? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই
তুই কি আমাকে ভালোবাসিস না পরে? খুব ভালোবাসি তামিম, কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার, তাই চলে আসছি। তামিম সুভার হালকা ধাক্কা দিয়ে ওঠে। 2 কদম পিছিয়ে যায় সুভা। খুব কষ্টে নিচে তাল সামলে নেয়। আরে যা, তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পেছনে ঘুরে। সুভার চোখে পানি মুছে ভেতরে চলে যেতে থাকে, আর তামিমও আবারও তার পিছনে। সুভা, সুভা শোন, আমার আমার ভুল হয়ে গেছে, তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি মরে যাবো সকাল, প্লিজ যাস না। আর না তামিম। সুভা তামিমের হাত ছেড়ে ভেতরে চলে যায়। তামিম ওভাবে দাঁড়িয়ে থাকে। আজকে তার ডিভোর্সের লাস্ট দিন। কোর্টের শেষ বৈঠক আজ। তামিম তার আব্বাজানের কাছে চলে যায়। আব্বা প্লিজ, আপনি ওরে থামান আব্বা, আমি মারা যাবো আব্বা, প্লিজ ওরে থামান। তামিম তার আব্বার হাত পায়ে ধরে প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডিভোর্স পেপার সাইন করে সুভা বাইরে চলে আসে। তানভীর সরকার তাকায় সেদিকে। তানভীর সরকারের নীরবতাকে দেখে তামিমও সেদিকে তাকায়। সুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়। সাথে তার আয়েশা সরকার। সুভা গাড়িতে চুপচাপ বসে থাকে, আর আয়েশা সরকার এসে জানিয়ে দেয় ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু তামিমের সাইন বাকি। ডিভোর্স হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার সকাল তাকে ছেড়ে দিল। তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর সুভা চলে যায়। এই সুভা, এই তুই কেমনে আমায় ছেড়ে চলে গেলি সুভা? তুই কেমনে গেলি? খুব জোরে চিৎকার করতে থাকে তামিম, কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য সুভা ছিল না। সে অনেকক্ষণ আগে চলে গেছে। তামিম সরকার যাকে আর থেকে আসি ভয় পেত, আজকে সে সকাল লোক তার এই করুণ পরিণতিকে তাচ্ছিল্য করছে। সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না, কিন্তু পিঠ পিছলে ঠিকই কথা বলছে। আজকে তামিম সরকার আসলে ব্যর্থ। চলে গেছে তার শখের নারী। তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়। সে বারবার চেয়েছিল আবার সুভার কাছে যাবে, কিন্তু না, তাকে যেতে দেওয়া হয়নি। একজন মানুষ আর একজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে না চাইলে তাকে বারবার আর কত জোর করা যায়। ভারাক্রান্ত মনে তামিম নিজের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দেখে চোখ দিয়ে চারপাশে ভালোভাবে দেখতে থাকে। তার মন বাবা বলছিল বুঝি সুভা হুট করে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, সুভা এলো না। তামিম বিছানায় তাকাতে তাকাতে তার চোখ বড় বড় হয়ে যায়। দেখে সুভা বসে আছে। তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখন সুভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় অন্ধকারে। তামিম কল্পনা করেছিল সুভাকে। তামিম উঠে সুভা আর তার ছবির সামনে দাঁড়ায়। তোকে পাওয়া আমার ভাগ্যে নাই। তামিম খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে। মনে হচ্ছিল তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো। তামিম সুভার ছবি রাখে আর বলে, খেয়ালি তুমি কোথায়? পোড়া বাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেটে তার কাজ করছে না। তামিম নিজের কিছুতেই শান্ত করতে পারছে না। এত বড় কষ্ট কিভাবে সইবে সে? জোর করেও সুভাকে আটকাতে পারেনি। এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম, চোখ বন্ধ করে ফেলে। পঞ্চপাণ্ডব এসে তামিমের পাশে বসে পড়ে। চোখ খুলে আকাশের দিকে তাকায় সে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। পানি মুছে মাহিরের থেকে তার সিগারেটটি নিয়ে নেয়। না রাখা কিছু কথা, সময়ের ঝড়ো পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যায় সেই গান, জমে থাকা অভিমান। বৃষ্টি থামে না দু চোখে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।